নভেম্বরের 11 তারিখে রসুন জমিতে বসাচ্ছি। এই সময়তেই কিন্তু আমাদের বিশেষ কিছু কাজ থাকে। তার মধ্যে মাটি নির্বাচন করা, কেমন ধরনের মাটি হবে সেটা একটা বিষয় থাকে, এবং তার সঙ্গে সঙ্গে মাটি আমরা কটা চাষ দেব সেই মাটির পরিচর্যা থেকে শুরু করে সার ব্যবহার বা কোন কোন সার এই মাটিতে ব্যবহার করব। যখন আমরা আমাদের রসুনের কোষগুলো বসাবো সেই সময় কী ধরনের আমরা সার মাটিতে ব্যবহার করব সেটা একটা বিষয় থাকে। আর এর পাশাপাশি যে কোষ, রসুনের যে কোষগুলো, সেই কোষ নির্বাচন, কোন কোষগুলো লাগালে রসুনটা আমরা ভালো পাবো পরবর্তীতে গিয়ে। আর এর পাশাপাশি আমাদের যে রসুনটা যে আমরা লাগাবো সেই সময়তে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটা থাকবে, এবং তার সঙ্গে একটা রসুনের কোষ থেকে আরেকটা রসুনের যে কোষ, সেই কোষ যে ফাঁকা বা অর্থাৎ দূরত্ব একটা কোষ থেকে আরেকটা কোষের, সেই দূরত্ব কতটা, এটা কিন্তু মেনটেন করে আমাদের এই সময়তেই রসুনের কোষগুলো কিন্তু বসানো উচিত। তাহলে আমরা এই সময়তে এই যে পরিচর্যাগুলো কি কি করছি সেই সমস্ত বিষয়ই এক এক করে তুলে ধরছি। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রসুন চাষের ক্ষেত্রে জমি প্রস্তুত করা একটা ভাইটাল ব্যাপার থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে জমিটা আমরা যে প্রস্তুত করব, কিভাবে আমরা জমিকে চাষ দেব, তো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রেখে জমিকে চাষ দিতে হবে। তো এই জমিতে আগামীকালই রসুন রোপণ করা চলবে বা আগামীকাল রসুন রোপণ করা হবে। দেখুন এখানে কিন্তু ভেলি করে কিন্তু রেডি করা হয়ে গেছে। তো এবার আমি বলতে চাইছি যে আমরা জমিটিকে প্রস্তুত করব কিভাবে। দেখুন প্রথমে কিন্তু জমি 2 থেকে 3টে রোটারে চাষ দেওয়া হয়েছিল। যখন আফালা ছিল সেটা চাষ দেওয়ার পরে মাটিকে কিন্তু একদমই শুকিয়ে, দেখুন এই যে কালারটা দেখছেন, এটা কিন্তু পরবর্তীতে আবার ওটা দেওয়া হয়েছে। তো এই সাদা একদম হয়ে যাবে, কারণ যত আমরা মাটিটাকে শুকাবো এই রোদে চাষ দেওয়ার পর, তত কিন্তু আমাদের মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যাবে। তো এই ক্ষেত্রে আমাদের 2 থেকে 3টে রোটার চাষ করে তারপরে জমিটিকে রোদে শুকাতে হবে। তারপর শুকানোর পরে আবার পুনরায় আমাদের, যখন আমরা রসুন রোপণ করব তার একদিন আগেই আমরা জমিটিকে আবার চাষ দেব রোটার দিয়ে। তখন আমরা 2 থেকে 3টে চাষ দেব, কারণ যত মাটি এই ধরনের মিহি হবে তত কিন্তু আমাদের মুনিশ খরচা কম হবে, এবং তার সঙ্গে আমাদের যে রসুনটা আমরা রোপণ করছি সেই রসুনও কিন্তু ভালো হবে। দেখুন মাটি দেখছেন একদম ঝুরঝুরে মাটি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই চাষের যে বিষয়টা থাকে সেটা কিন্তু আমাদের মাথায় রেখে চাষ করতে হবে। দেখুন এই জমিতে কিন্তু ভেলি একদম সম্পূর্ণ করা হয়ে গেছে। আমরা আগামীকালকেই রসুন রোপণ করছি। দেখুন ভেলি করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকে না যে এত দূরত্বে ভেলি করতে হবে, কারণ আমাদের জল দেওয়ার সুবিধার্থে আমরা ভেলি করি। এই সময়তেই কিন্তু আমরা যে সারগুলো ব্যবহার করব, দেখুন আমি প্রথমে দেখাই, এই জায়গা কিন্তু 14, 35, 14 আছে। এই যে দেখুন 14, 35, 14 এটা আছে 1 বস্তা, অর্থাৎ 50 কেজি 1 বিঘাতে। আমরা 1 বিঘার হিসাব দেব। তো 14, 35, 14 অর্থাৎ নাইট্রোজেন আছে 14%, ফসফরাস আছে 35% এবং 14% আছে পটাশ। এই সময় যদি আমরা ব্যবহার করি তাহলে এই সারটা যদি ব্যবহার করা হয়, ফসফরাসের পরিমাণটা কিন্তু বেশি আছে। একদিকে আমাদের রসুনের কোষের শেকড় বৃদ্ধিতে সাহায্য করবে, এবং অন্যদিকে নাইট্রোজেন কি করবে, গাছের পাতার বৃদ্ধিটা কিন্তু অধিক পরিমাণে যেমন বাড়ন্ত আসবে, অর্থাৎ সে কিন্তু যত নিচের দিকে বাড়বে শিকড়ের দিকে, এবং অপর দিকে কিন্তু উপর দিকেও কিন্তু সে পাতাগুলোকে ছাড়তে শুরু করে দেবে। তাহলে যখনই পাতা ছাড়তে শুরু করছে সে কিন্তু খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সে খাদ্য তৈরি করতে পারবে, এবং খুব তাড়াতাড়ি তার যে বনস্পতি বৃদ্ধি, সেই বনস্পতি বৃদ্ধিটা কিন্তু আসবে। তো এই জন্য আমরা এই 14, 35, 14 যে সার, এটা আমরা এখন 50 কেজি প্রতি 1 বিঘাতে আমরা ব্যবহার করছি। আর এর পাশাপাশি আমাদের আরেকটা যে সার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জৈব সার। দেখুন আমি এই যে 1 বস্তা কিন্তু এখানটায় 1 বিঘা জমির জন্য 1 বস্তা অর্থাৎ 50 কেজি জৈব সার কিন্তু আমার এই জমিতে এখন ব্যবহার করা হচ্ছে। আর অন্যদিকে কিন্তু আমার জমিতে এই মুহূর্তে রসুন লাগানোর কাজ চলছে।
আর এখনই কিন্তু ছিটিয়ে দেবো, তারপরে এটা লাগানো হবে। আর এর পাশাপাশি আরেকটা যে সার আমাদের ব্যবহার করার প্রয়োজন এই মাটিতে, সেটা হচ্ছে যে ভালো করে দেখে নিন, যে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ কার্প N6G। এটা যদি আমরা এখন মাটিতে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দারুণ কাজ হবে এই মুহূর্তে। এটা একটা জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখুন এর মধ্যে কিন্তু অনেক ধরনের উপাদান রয়েছে, যেমন এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, তারপর আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সমস্ত উপাদান কিন্তু এর মধ্যে আছে। এটা যদি আমরা এই মুহূর্তে ব্যবহার করতে পারি, একদম শুরু থেকেই মাটির যেমন গুণাগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ মাটির গুণাগুণটা বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে কোষগুলো বসাচ্ছি সেই কোষের শেকড় বৃদ্ধিটা যেমন আসবে অধিক মাত্রায়, তেমনি অগ্রভাগের দিকটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং খুব সহজেই সে কিন্তু তার খাবার গ্রহণ করতে শুরু করে দেবে। মানে খাদ্য গ্রহণ করে খুব তাড়াতাড়ি সে মানে সুস্থ সবল একটা চারাতে পরিণত হতে পারবে। তো আমরা এটা ব্যবহার করব প্রতি 1 বিঘা জমিতে, অর্থাৎ এই কার্প N6G এটা ব্যবহার করব প্রতি 1 বিঘায় 4 কেজি করে আমরা একসঙ্গে এই 14-35-14 এবং এই মাইক্রোনিউট্রিয়েন্ট একসঙ্গে মিশিয়ে তারপরে জমিতে ছিটিয়ে দেব। তাহলে এই দুটো একসঙ্গে মিশাবো, আর আলাদা করে আমরা যে জৈব সারটার কথা বললাম সেই জৈব সার আলাদা করে আমরা ছিটিয়ে দেব। তাহলে এটা ব্যবহার করছি আমরা 1 বিঘাতে 4 কেজি, তার সঙ্গে 14-35-14 50 কেজি এবং জৈব সার 50 কেজি। এই মুহূর্তে আমরা যখন এই কোষগুলো বসাচ্ছি সেই সময়তে আমরা এই সারগুলো ছিটিয়ে তারপরে বসাচ্ছি। তো এর পরবর্তীতে রসুনের কোষ বা কোয়া বাছাই করার বিষয়টা একটা ভাইটাল বিষয়, কারণ আমরা যে কোষগুলো লাগাবো সেই কোষগুলো আদৌ পুষ্ট কিনা এবং মোটা কিনা, আর তার সঙ্গে কোষগুলোতে কোনো প্রকারের কালচে এই ধরনের দাগ আছে কিনা। যদি এই ধরনের কালচে দাগ থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে, এবং এর মধ্য থেকে যেগুলো ছোট আছে সেগুলো আমরা লাগাবো না। যেগুলো বড় বড় দানা, সেই বড় দানা এবং সেই পুষ্ট দানাগুলো আমাদেরকে বাছাই করে নিতে হবে জমিতে রোপণ করার ক্ষেত্রে। কারণ যত আমরা পুষ্ট দানা বাছাই করে নিয়ে আমাদের জমিতে রোপণ করতে পারবো, তত কিন্তু পরবর্তীতে গিয়ে সুস্থ সবল যে চারা সেটা কিন্তু আমরা পাবো। রসুনের কোয়া লাগানোর ক্ষেত্রেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পরবর্তীতে গিয়েও কিন্তু বিভিন্ন রোগ কিন্তু আক্রমণ করবে, যেমন ছত্রাক দ্বারা কিন্তু আক্রমণ হবে। তাই আমরা এখন এই লাগানোর ক্ষেত্রে কোন সতর্কতা অবলম্বন করছি, অর্থাৎ এই যে দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটা রাখছি, এবং একটা কোষ থেকে আরেকটা কোষের দূরত্বই বা কতটা রেখে এবছর আমরা 2025 সালে এই হাইব্রিড রসুনের ক্ষেত্রে লাগাচ্ছি। একটা ভ্যালি থেকে আরেকটা ভ্যালির দূরত্ব হবে, দেখুন এই জায়গা কিন্তু 1 বিঘ করে আছে, দেখুন 1 বিঘ অন্তর অন্তর কিন্তু একটা ভ্যালির দূরত্ব হবে। আর এর পাশাপাশি দেখুন আমরা যে রোপণ করব যখন কোয়াগুলো দেখা যায়, দেখুন দেখি একবার এই কোয়াগুলো দেখুন, এইগুলো কিন্তু আমরা রোপণ করব প্রত্যেকটা, এই যে দূরত্বটা দেখুন, এই যে এটা থেকে এর দূরত্ব দেখুন 6 আঙুল, 6 আঙুল করে আমরা এইভাবে রোপণ করব। ঠিক এই দূরত্বেই কিন্তু আমাদের লাগাতে হবে, কারণ এই রসুনের যে জাতটা, এই জাত হাইব্রিড জাতের, এটা ভীম ওমকার জাতের রসুন। তো এর যখন পাতাগুলো হবে না, অনেকটা কিন্তু সেই চওড়া চওড়া পাতা হবে, তার জন্য একটু দূরত্ব মেনটেন করে লাগাতে হবে, নাহলে পরবর্তীতে গিয়ে ধসা লাগার যে সমস্যাটা সেটা কিন্তু অধিক পরিমাণে দেখা যায়। তো গত বছর আমি এই রসুনের চাষি করেছিলাম, এর সঙ্গে বাড়ি 1 বা বাড়ি 2, বাড়ি 3 যে জাতগুলো আছে সেগুলোও করেছিলাম। তবে এবছর শুধুমাত্র ভীম ওমকা জাতের রসুনটাই করা হচ্ছে, কারণ এর ফলনও কিন্তু অন্যান্য রসুনের থেকে অনেক ভালো হয়। আর রোগের ক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কোনো প্রকারের কিন্তু সমস্যা আসবে না। ডিস্টেন্সের ব্যাপারটা ভালো করে কিন্তু আমাদের ঠিকঠাক লাগাতে হবে, কারণ এর পরবর্তী ধসার কথা বললাম, এই সমস্যাটা কিন্তু ভালোই আসে, মানে বেশ ধসার রোগটা কিন্তু আসবেই। আমার গতবার রসুনেও কিন্তু এসেছিল,
এই জন্য দূরত্বটা আমি এই যে 6 আঙুল পরপর এবার কোষগুলো রোপণ করছি। এই ছিল আপনাদের মাঝে তুলে ধরা। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।